ফার্স্টে ফার্স্টে আমরা শুরু করি হচ্ছে লাস্ট আমাদের যেই খেলাটা হচ্ছে, তো ওই খেলায় আমাদের পারফরমেন্স, আমরা এটা নিয়ে এখনো কথা বলতে পারিনি। সো লেটস টক অ্যাবাউট হাউ বাংলাদেশ ডিড। সো রাশেদ, শুরু করো। লাস্ট খেলা বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। আম, প্রথমত আমি বলবো যে এটা একটা অসাধারণ একটা জয় ছিল। বিশেষ করে আমি বলবো যে আমাদের ঠিক আগের ভিডিও যে স্টেটমেন্টটা, যে মায়ের দোয়া নাকি যোগ্যতা, আমার মনে হয় বাংলাদেশ আসলে এখানে প্রমাণ করে দেখাইছে যে এটা আসলে যোগ্যতা ছিল। কারণ এখন পর্যন্ত 4টা ম্যাচে বাংলাদেশ 3টা ম্যাচ জিতছে, এবং সো আমি মনে করি যে বাংলাদেশ এবং সেক্ষেত্রে আমরা কিন্তু শ্রীলঙ্কাকে হারাইছি, যেটা হচ্ছে আমরা প্রথম গ্রুপ পর্বে হাতে পারিনি। সো এটাকে আমি বলবো যে এই দিক থেকে চিন্তা করলে এটা একটা গ্রেট উইন ছিল। আচ্ছা, তো আমরা জানি যে অনেকগুলা জোস পারফরমেন্স ছিল। জাস্ট পিক ওয়ান অ্যান্ড টক অ্যাবাউট ইট, রাশেদ। যদি পিক ওয়ান করতে হয় তাহলে আসলে আমি বলবো সাইফ হাসানের ইনিংসটাই। কারণ শ্রীলঙ্কার সাথে আচ্ছা, তার আগে আমি বলি আসলে যে মায়ের দেওয়ার টিম নাকি আসলে যোগ্যতা বেসিসে এই এশিয়া কাপে বাংলাদেশ শুরু থেকে যদি আমরা বলি, হংকংয়ের সাথে ওরা ভালো ক্রিকেট খেলছে। ওরা ফিনিশিংটা একটু দেরি করে করছে, বাট ক্রিকেট ভালো খেলছে। শ্রীলঙ্কার সাথে ফার্স্টে উইকেট পড়ে যাওয়ার পরও বাংলাদেশ মোটামুটি একটা স্কোর করতে পারছে, যেটা অ্যাটলিস্ট বলাররাও বল করার মতো অবস্থায় ছিল। বাজে ফিল্ডিংয়ের জন্য আমরা প্রেশার ক্রিয়েট করতে পারিনি। তারপরে আমরা আসলাম আফগানিস্তানের সাথে আমরা মোটামুটি ডমিনেট করেই দিচ্ছি। আমরা রান আরও বেশি করতে পারতাম, লাস্টে আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারেনি এবং ওদেরকে আমরা 30 রানে বেশি ব্যবধানে হারাইতে পারতাম যদি আমরা কিছু ক্যাচ না ছুটাইতাম আর রান আউট মুস্তাফিজ মিস না করতাম। তো বাংলাদেশ ডেফিনেটলি পারফর্ম করেই পরের রাউন্ডে আসছে। আর এখন শ্রীলঙ্কার সাথে আমাদের সুপার ফোরের ফার্স্ট ম্যাচ, যেটা এটাতে যদি ওয়ান পারফরমেন্স পিক করতে হয় তাহলে সাইফ হাসান। যেহেতু শ্রীলঙ্কার সাথে আমাদের আগের ম্যাচে আমাদের ফার্স্ট 2টা ওভারে 2টা উইকেট পড়ে গেছে এবং 2টাই মেরিন গেছে। এই দিনও প্রথম ওভারে আমাদের মাত্র মনে হয় 1 রান আসছে, 1 রানে না 2 রান আসছে। তার মধ্যে আমাদের তানজিমটা আমি আউট হয়ে গেছে আবার। তো ওই টাইমে সাইফ হাসান যে ইনিংসটা খেলছে, সে নোয়ান তুষারাকে যেমনি ও ডাউন দ্য উইকেট 4 আর 6টা মারলো, দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট যখন ম্যাচের আসলে টার্নিং পয়েন্ট শুরু হয়ে গেছে বাংলাদেশের দিক থেকে। তো আমাদের কাছে মনে হয় সাইফ হাসান ইনিংস। ওকে, অসম। তাহলে এখন বাদী ভাইকে আজ করব। গত ভিডিওতে অনেক কিছু দেওয়া হয় নাই, তার মধ্যে বেশিরভাগ জুড়ে আমাদের ছিল হচ্ছে তাহিদ হৃদয়কে নিয়ে গালাগালি। তো এখন তাহিদ হৃদয়কে নিয়ে কিছু বলেন যে আপনার কি মনে হয়, এই ইনিংসটা কি একটা নতুন কিছু শুরু নাকি কিছু শেষ? না, তারপরে আর অবশ্যই কথা না? নতুন কিছু শুরু। কারণ রাশেদ একটু ভালো বলতে পারে তো এদের বিষয়টা। বাট না, ও একটা অসাধারণ ইনিংস। যেমন সাইফ হাসান আসলে ও ফিয়ারলেস খেলছিল। প্রথমে যে স্টার্টটা করে দিছিল ওইটা কিন্তু ক্যারি অন করছে তৈরি ছিল। আর এই যে ক্যারি অনের বিষয়টাই আমি বলবো যে আগের কয়েকটা 3টা ম্যাচ যদি দেখি, কিছু জিনিস ঠিক হচ্ছিল, কিছু জিনিস হচ্ছিল না, বাট জিততেছিলাম। ওই দিনকে একটা ফুল প্যাকেজ ছিল। যদিও আমি ইয়ারটা মানতে পারতেছি না, এই জাকেরের আউটটা আর ইয়ার আউটটা, এগুলা ভাই করা শার্ট উচিত মেরে না। দিলাম। ওই সব 1 রান লাগবে, গ্লোরি শট, এই 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 কুফা আগের আছে, এরপরও কেন তারা ওই সময় ওইটা খেলে? ভাই 1 রান নিবা, ব্যাস খেলা জিতে গেছে। এগুলা মানে আমি বলবো 5% ইরোর আছে ওইটা ধরি, বাট 95% পারফেক্ট। আর এটা ধরে রাখতে হবে। আর কনফিডেন্স যদি থাকে, ইন্ডিয়া পাকিস্তানও, পাকিস্তানকে বলবো ইন্ডিয়া অ্যাকচুয়ালি টাফ, মানে খাতা কলম হিসাব করলে ইন্ডিয়া ভাই খুবই অ্যাকুরেট টিম। এদের সাথে এসব 5% ওদের কাছে হলো 50% চান্স, এইগুলা করা যাবে না। বাট আই এম ভেরি হ্যাপি লাস্ট পারফরমেন্স। আমি বলবো এটা পূর্ণতা পাইছে আগেকার গুলো। শর্টকামিংসগুলো ছিল ওগুলো ওই ম্যাচে আর দেখি কিছু ছাড়া। বাট তহিদ হৃদয় ডেফিনেটলি ডিড ওয়েল, এবং ও যে ওই সময় যে শটগুলো খেলছে, ইয়ার শটগুলো, কাট শটগুলা, গ্যাপ দেখে দেখে শটগুলো খেলছে, খুবই অ্যামেজিং। যখন লাস্টে হিট করে প্রথমে কিন্তু 97 মিটারের 6 মারছে, গ্যাপ বের করাটা গ্যাপ বের করে প্রপার শটগুলো খেলছে, এবং একজন লুজ বোলার আছে প্রপারলি ইউটিলাইজ করছে। লুজ বোলার আছে মাইট খাবা, ওই ওভারেই 20 রান নিয়ে খেলা ওইখানেই ডান করে দিচ্ছে। তো এটা ভালো করছে। ওকে, তাহলে এখন হচ্ছে তন্ময় অনলাইনে আছে। তো আমরা বাংলাদেশের ব্যাটিং নিয়ে অনেক কিছু বললাম, কারণ ব্যাটিং নিয়ে আমাদের ভয়টা অলওয়েজ বেশি, যে ব্যাটিংয়ে অলওয়েজ আমরা শেখি থাকি। বাট বোলিং নিয়ে, বোলিং পারফরমেন্স নিয়ে শ্রীলঙ্কার সাথে তোমার মন্তব্য কিছু একটা বলো, কিছু একটা ইনপুট দাও, যে বোলিংটা তোমার কেমন লাগছে, কি ভালো করতে পারতো বা কি এক্সপেকটেশনের চেয়ে বেটার হয়েছে বা সামথিং। বোলিং তো
আমার মনে হয়েছে ভালোই ছিল, মানে চয়েস খারাপ ছিল না, মোটামুটি টিম বোলিং সিলেকশন ভালোই ছিল। শরীফুল আসলে অনেক বাজে বোলিং করছে। শরীফুলের চয়েসটা খারাপ ছিল না, কিন্তু শরীফুল বোলিং করছে খুবই বাজে, লাইন লেন্থ সব মিলে। তাও মাঝখানের পার্টটা টাইট দিতে পারছে, এটা খুবই ভালো ছিল। আম, শাক মেহেদী মুস্তাফিজ মিলে, মুস্তাফিজ তো সবসময় ভালো, শাক মেহেদী ভালো বোলিং করছে। মুস্তাফিজ তো সবসময় ভালো করে, আসলে এটা বললে আর লাভ নেই। শাক মেহেদী অনেক ভালো বল করছে আমার কাছে মনে হয়েছে। আর রিশাদকে নিলে হয়তো বা, জানি না, রিশাদকে নিলে 50-50 বলা যায় না, মাইরও খাইতে তুমি পারতো। কি নেক্সট ম্যাচে মানে বলার কাউকে নেওয়া লাগবে সেটা চিন্তা করতেছো? নেক্সট ম্যাচে, হ্যাঁ, নেক্সট ম্যাচে তো, মানে নেক্সট ম্যাচ তো আমাদের ইন্ডিয়ার সাথে। তো ইন্ডিয়ার সাথে আসলে ইয়াকে নিতে হবে, ওই যে তানজিম তামিম, ও তো ভালো বল করে ইন্ডিয়ার বিরুদ্ধে। হ্যাঁ, ধরো তুমি যদি স্ট্যান্ড আউট পারফরমেন্স চিন্তা করো বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বলারদের মধ্যে, তোমার কাকে চুজ করবে? মুস্তাফিজ অবশ্যই, অবভিয়াসলি মুস্তাফিজ ছাড়া তো আর মুস্তাফিজের ওই যে একটা ক্যাচ উঠছিল যে ইয়ার, সানাকার, ওটা যদি ধরতে পারতো, রান আরো 20 রান কম হইতো, 150-র মধ্যে আটকে যেতেছিল। যদি একটা ক্যাচ মিস করে রান আউট করে দিচ্ছে, ওটা মানে খেয়াল আছে? হ্যাঁ, এবং ওকে Second দুইটা ক্যাচ catch মিস টা। করছে আসলে। মানে হ্যাঁ, দুইটা, বাট সেকেন্ডটাও সাথে সাথে যে থ্রোটা করছে সেকেন্ডটা আসলে ক্যাচ খুবই ভালো মিস ছিল। করলেও আসলে রিকভার করে ফেলছে, মানে রান আউট হয়ে গেছে। এটা আচ্ছা, এখানে একটা এক্সট্রা, এটাতে নাকি এই হ্যাঁ স্টেডিয়াম হ্যাঁ অনেক ক্যাচ ড্রপ হয় এই ইয়েটার কারণে, ওই যে এক্স্যাক্টলি, লাইটের পার লাইটটার কারণে। ইন্ডিয়ারও গতকালকে অনেকগুলা ক্যাচ প্রচুর ড্রপ। ক্যাচ মিস হয়। এটা বলতেছে যে রিং অফ ফায়ার বলে নাম এই লাইটিং সিস্টেমটা। হচ্ছে তোমার মানে চোখ ফোকাস করতে পারে না বল করে উঠে গেলে, সো এটা আসলে মেবি ওদের দোষ না। So, আর দুবাইয়ের ফ্লাড লাইট তো এমনিতে হচ্ছে লাইক পোল না, ওটা পুরাটা হচ্ছে মানে সারফেস একটা ধরে circle একটা একটা করে এরকম করে রাউন্ড, পুরো স্টেডিয়াম ধরে লাইট। ধরো Basically. বলটা আকাশে ট্রাভেল হ্যাঁ। করতেছে, তোমাকে তো বলটা ট্র্যাক করতে হবে। ট্র্যাক করতে তখন- চোখটা যখন তুমি সরাবা, অন্য একটা লাইট এসে তোমার চোখে হিট করবে, তখন তুমি ফোকাস করতে পারবে না। যেমন এমনিও মুস্তাফিজের যখন কিন্তু- লাইটের এরিয়াটা পার হয়, বল কিন্তু একটা মানে মাইক্রো সেকেন্ডে কিন্তু হারা যায়, তারপরে Exactly. আবার যখন উঠে তখন হ্যাঁ, এটা ট্র্যাক করাটা এটা খুবই এবং আরেকটা জিনিস হচ্ছে যে যেমন মুস্তাফিজেরও কিন্তু একটা ক্যাচ আসলে সে অ্যাটেম্প করতে করতে হ্যাঁ, পারে, ওটা ধরা, Similar ওটাতে ধরা confusion-এর উচিত ছিল, জন্য। ডাইভ দিতে হবে, তো এসব অন্য ক্ষেত্রে যেকোনো- ডাইভ দিতে হবে। বাট অন্য যে কোনো সিচুয়েশনে হয়তো মুস্তাফিজ কি, ও আসলে আমাদের বলার, পেস বোলারদের আসলে ড্রাইভ দেওয়াটা একটু চ্যালেঞ্জিং ওদের জন্য, একটু রিস্কি হয়ে যায়, ইনজুরি প্রবণতা অনেক বেশি থাকে। এটা অ্যাচিভেবল ছিল হ্যাঁ হ্যাঁ, তারপর ট্রাই করা উচিত পেস বোলার দেখে, হয়তোবা ওই যে আসলে না- ফ্লাইট বুঝে নাই, হ্যাঁ ফ্লাইট বুঝে নাই। ভাবছে আরো আগে পড়বে, বাট অ্যাকচুয়ালি দেখছে আরে সামনেই পড়ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন হচ্ছে মাজিদ জয়েন করছে, ওয়েলকাম মাজিদ। সো হ্যালো, হ্যালো। সো আমাদের মানে ফার্স্ট কোশ্চেন অলমোস্ট শেষ। আমি বলারদের পারফরমেন্স নিয়ে কথা বলতেছিলাম বাংলাদেশের শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচে। তো মোস্তাফিজের পারফরমেন্সটা বলতেছিলাম যে খুবই ভালো হয়েছে, কিন্তু আমি আসলে এই ব্যাপারে একটু ক্রিটিক্যাল। কারণ মুস্তাফিজের ব্যাপারে তোমার কি মনে হয়, ও কি ফিল্ডিংয়ে আসলে কোনো এফোর্ট দেয়, কিংবা ও কি আরেকটু বেশি দেওয়া উচিত? তোমার কি মনে হয়? ভাই মোস্তাফিজ আসলে হচ্ছে অনেক মানে ইমপ্রুভ করছে ওর ফিল্ডিং। আসলে সত্যি কথা বলতে, আপনি যদি আইপিএল এর কিছু ম্যাচ দেখেন, আইপিএল এও বেশ কয়েকটা ক্যাচ আছে এরকম, ধরেন বাউন্ডারি লাইন থেকে ও 6 ফিরাইছে, কিছু ক্যাচ আছে আবার ধরেন বাউন্ডারি লাইন থেকে 6 বাঁচায় ক্যাচ ধরছে। সো আবার ধরেন হচ্ছে মানে শ্রীলঙ্কার সাথে আপনারা যে ক্যাচটা নিয়ে কথা বলতেছিলেন, ওইটাতে আমার কাছে কেন জানি মনে হয়েছে ও মানে লাইটে বলটা হারায় ফেলছে। ও হয়তোবা ইনিশিয়ালি ওর মুভ করতে দেরি হয়েছে, যার কারণে হচ্ছে ও বলের ফ্লাইটটা ঠিক মতো জাজ করতে পারে না টাইম অনুসারে। আজকে আবিদ হোসেন সামিরও একটা ভিডিও বের করছে সে, যে দুবাইয়ে হচ্ছে রুফের যে মানে একেবারে টপ, রুফের টপে হচ্ছে হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু আগে কথা বলতেছিলাম যে রিং অফ ফায়ার হ্যাঁ, রিং অফ ফায়ার আর কি। হ্যাঁ, তো ওই জায়গায় তো প্রায় 350টা যেহেতু ফ্লাড লাইটের মতো আছে ওইখানে, ওইটার উপরে চলে গেলেই বল আসলে হচ্ছে মানে ইয়ে হয়ে যায়, আউট অফ সাইট হয়ে যায় আর কি। সো হ্যাঁ, মেবি কিন্তু ওইরকম একটা রিজন হইতে পারে। কিন্তু আমার একটা স্পেসিফিক কনসার্ন আছে মুস্তাফিজকে নিয়ে। মুস্তাফিজ বল করার পরে ও হচ্ছে বোলিং এন্ডে তোমার হুম ও ব্যাক করে যায় না। ওই যে যখন ওই যে হুম হুম বোলিং এন্ডে রাইট যখন রাইট তোমার রাইট রাইট। মানে রান আউট হ্যাঁ হওয়ার একটা হ্যাঁ চান্স হ্যাঁ থাকে, হ্যাঁ ও হ্যাঁ কিন্তু হ্যাঁ দাঁড়ায় থাকে। ও লিটারালি ও হ্যাঁ, দাঁড়ায় জাস্ট থাকে। মানে মেসির মতো হাঁটাহাঁটি করে আর কি। হুম 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 এই হুম। জিনিসটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগে আর কি। এই জিনিসটা মনে হয় ভাই খালি তানজিম হোসেন সাকিব বাদে আর কারোর মধ্যে, কারোর মধ্যেই নাই জিনিসটা। বাকি তাও ঠিক, সবগুলোর ক্ষেত্রেই সেম। তাও ঠিক, মানে তাও আপনি ঠিক। তাসকিনের ক্ষেত্রেও যদি দেখেন সেম, হুম। বাট মুস্তাফিজের ক্ষেত্রে জিনিসটা চোখে পড়ছে কারণ
আপনার হচ্ছে আফগানিস্তানের সাথে না জানি হচ্ছে শ্রীলঙ্কার সাথে এরকম একটা রান আউট হয়েছিল, রান আউটের চান্স হয়েছিল। ও যদি হচ্ছে ইয়েতে থাকতো, স্টাম্পের সাথে কাছে যদি থাকতো তাহলে ওইটা রান আউট হইতো আর কি। হয়তো বা দাসুন সানারকারই মনে হয় এরকম একটা রান আউটের অপরচুনিটি ক্রিয়েট হয়েছিল। যাই হোক, মানে আসলে মানে যাই হোক, ও মানে বোলিং দিক থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স করতেছে, ওইটা নিয়ে তো আসলে কমপ্লেনের কিছু নেই। বাট ফিল্ডিং আসলে বাংলাদেশের অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। সেদিন দুইটা ক্যাচ ছাড়লো, আচ্ছা, আর দুইটা না, শামিমি শামিম একটা ক্যাচ ছাড়লো, তাহিদ হৃদয় দুইটা ক্যাচ ছাড়লো। এরা তো ভালো ফিল্ডার, এরা তো খারাপ ফিল্ডিং এর জন্য মানে কোনো ইয়ে নেই, ওদের ব্লেমিশ ছিল না আর কি। তো মানে এই জিনিসগুলো আসলে একটু ইয়ে না করলে, মানে টেক কেয়ার না করলে পরবর্তীতে তো দুইটা কঠিন ম্যাচ আরো। এই এত গরমের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান পরপর দুইটা হাই ভোল্টেজ ম্যাচ, খুব টাফ হয়ে যাবে আসলে যদি হচ্ছে মানে অল ডিপার্টমেন্ট ক্লিক না করে আর কি।